কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনে মানে বিভাজন আর সিস মানে প্রক্রিয়া, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের প্রক্রিয়া। নিউক্লিয়াসটা ভাগ হতে গেলে 5টা দশা সম্পন্ন করতে হয়। সেই 5টা দশার ভিতরে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা দশা কাজ এবং কিভাবে কোন দশায় কি ঘটে এটা কিন্তু মনে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। সো আমরা একটা গল্প দিয়ে মনে রাখতে পারি এটা। দেখো, আমরা বিএফ আর জিএফ, আর এই বিএফ এর বড় ভাই, গার্লফ্রেন্ডের বড় ভাই আছে একটা, গার্লফ্রেন্ডের একটা বড় ভাই আছে, আর এই দুইজন বিএফ জিএফ এর বান্ধবী বন্ধু আছে। তাহলে এই একটা গল্পর ভিতর দিয়ে এই পুরো দশাগুলোর নাম মনে রাখা যায়। দেখো, এরা দুজন বিএফ জিএফ, তো এ ওকে প্রচন্ড ভালোবাসে, ও ওকে প্রচন্ড ভালোবাসে। তো বড় ভাই কোনো কারণে এদের দীর্ঘদিনের প্রেম সম্পর্কে জানতে পারে। বড় ভাই তার বোনকে শাসন করে, মারধর করে। আর বন্ধুরা কি করে জানো, এদের এই প্রেম বন্ধনকে সুদৃঢ় করার জন্য এদেরকে পালাতে সহায়তা করে, পালিয়ে বিয়ে করার জন্য। তো এইরকম একটা সামগ্রিক ঘটনা দিয়ে এই 5টা দশার কাজ মনে রাখা যায়। দেখো, যখন প্রোমেটাফেজ, প্রো মানে আগে বা আদি, প্রোক্যারিওটিক সেল, প্রো শব্দটি কিন্তু অনেক জায়গায় পাইছি আমরা, প্রোক্যারিওটিক সেল মানে আদি কোষী। আজকে পাচ্ছি কি প্রোফেজ, ফেজ মানে দশা। তাহলে প্রথম দশা কি হয়, অত্যন্ত দীর্ঘস্থায়ী একটা প্রেম থাকে। তাহলে এই মাইটোসিস দশার প্রথম দশার নাম কি, প্রোফেজ। তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, প্রোফেজ দশা। দেখো, যখন তার বড় ভাই জানতে পারে যে তার বোন হচ্ছে প্রেম করছে, তখন কিন্তু রেগে তার বোনের গালে একটা চড় বসায় দেয় বা গালে চড় মারে। ফলে ওর গাল থেকে চোখ দিয়ে পানি ঝরে। তাহলে এখানে সর্বপ্রথম প্রোফেজ দশায় কি হয়, পানি বিয়োজিত হয়। দেখো, যখন গালে চড় মারে তখন গালের দাগগুলো কিন্তু বড় হয়, তাহলে নিউক্লিয়াস আকারে বড় হয়। এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। আর পানি বিয়োজন বা জল বিয়োজনের আরেক নাম কি, ডিহাইড্রেশন। দেখো, যখন তার গালে চড় মারে, ফলে তার বোন রাগ করে ঘরে দৌড় দিয়ে কিন্তু হাত পা গুটিয়ে ঘরের এককানিতে কান্না করতেই থাকবে, করতেই থাকবে। ফলে দেখো ক্রোমোজোমগুলো খাটো মোটা হয়, অর্থাৎ নিজেকে গুটিয়ে নিয়েছে বোন, নিয়ে ঘরের কোনায় কান্না করতেছে। এবং যখন জানতে পারে যে আমার ভাই আমার প্রেম সম্পর্কে জানতে পেরেছে, তার মানে আমার বিএফকেও মেরে ফেলবে। ফলে ওদের ভিতরে যে প্রেমটা আরো গাঢ় হয়ে গেছে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পরীক্ষায় কিন্তু আসে রং ধারণ ক্ষমতা কোন দশায় বৃদ্ধি পায়, উত্তর হবে প্রোফেজ দশায়। আর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় মানেই ক্রোমোজোমের সৃষ্টি, অর্থাৎ ক্রোমো মানে কি, রং ধারণকারী, আর জোম মানে কি, দেহ। রং ধারণকারী দেহ কখন সৃষ্টি হয় বেশি, প্রোফেজ দশার শেষ দিকে। দেখো, এই সময় একটা প্রোটিন কাজ করে যেটার নাম সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই ধরনের যৌগ ফসফোরাইলেশন বৃদ্ধি করে, অর্থাৎ ফসফেট যুক্ত করে এডিপির সাথে, একটা ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে, করে একটা শক্তি তৈরি করে ক্রোমোজোমকে সংকোচন করে। ফলে ওই যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ওইটা বিলুপ্ত হয়ে যায়। যেহেতু ক্রোমোজোমগুলো নড়াচড়া করে খাটো মোটা হবে, ফলে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাবে। এনভেলপ মানে কি, পর্দা। এনভেলপ মানে কি, নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা। তাহলে দেখো, ক্রোমোজোম সংকোচন হয়, এই কারণে এনভেলপ বিলুপ্তি ঘটতে থাকে। দেখো, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়ে যায়, যার প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিড। দেখো, এই কথাটার মানে কি, সেন্ট্রোমিয়ার হচ্ছে এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে আরেকটা বাহু, দুইটা বাহু, এই হচ্ছে আরেকটা বাহু, এই হচ্ছে একটা বাহু। তাহলে টোটালটা কিন্তু একটা ক্রোমোজোম, তাই না? তাহলে ক্রোমোজোমের 1 নম্বর বাহু, 2 নম্বর বাহু, 3 নম্বর বাহু, 4 নম্বর বাহু। দেখো, তাহলে 4টা বাহু থেকে একটা ক্রোমোজোমের মাঝখানে থেকে সেন্ট্রোমিয়ার। কেন এটার নাম সেন্ট্রোমিয়ার, কারণ সেন্টার থেকে এসেছে, সেন্টার মানে মাঝখানে, তাহলে আর মিয়ার মানে অংশ। তাহলে মাঝখানের অংশের নাম কি, সেন্ট্রোমিয়ার, যেহেতু ক্রোমোজোমের মিডিল অংশে থাকে। এখন ক্রোমোজোমের এই যে 2 নাম্বার আর 3 নাম্বার বাহু মিলিত হয়ে কিন্তু
একটা ক্রোমাটিড গঠন করে। আর 4 নাম্বার আর 1 নাম্বার মিলে যে বাহুটা এইটা মিলে একটা ক্রোমাটিড গঠন করে। তাহলে একটা ক্রোমাটিডে একটা ক্রোমোজোমে কয়টা অংশ? কয়টা ক্রোমাটিড? উত্তর হবে 2টা। দেখো ক্রোমাটিড, ক্রোমাটিড, দেখো শেষে একটা ডি আছে। ডি মানে কি? ডাবল। তার মানে ক্রোমাটিড কয়টা থাকে ক্রোমোজোমে? 2টা। মনে থাকে যেন। ক্রোমাটিড গুলো কি তুমি চোখ দিয়ে দেখতে পাইছো? হ্যাঁ। কিভাবে? এই যে এটা সেন্ট্রোমিয়ার, তাহলে এখান থেকে এই অংশটা একটা ক্রোমাটিড, এখান থেকে এই অংশটা একটা ক্রোমাটিড। তাহলে 1 নাম্বার ক্রোমাটিড, 2 নাম্বার ক্রোমাটিড। আশা করি বুঝতে পারছো। তাহলে সেন্ট্রোমিয়ার ব্যতীত মানে সেন্ট্রোমিয়ার ছাড়া, সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে সর্বপ্রথম কিন্তু ক্রোমোজোম গুলো এরকম অবস্থায় ছিল। সর্বপ্রথম যখন সেটা প্রোফেজ দশায় ছিল, কিন্তু প্রোফেজ দশার শেষের দিকে কি করে জানো? এখান থেকে মধ্যখান থেকে ভাগ হয়ে যায়। একটা ক্রোমোজোম ভাগ হয়ে 2টা বাহু তৈরি করে। দেখো এইটা ভাগ হয়ে 2টায় রূপান্তরিত হয়েছে, আর এই সাইডে যে ক্রোমোজোমের বাহুটা আছে সেটা ডাবল হয়ে যায়। তাহলে সেন্ট্রোমিয়ার কিন্তু ভাগ হয়নি এখানে। তাই বলছে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাগ হয়ে অনুদৈর্ঘ্য 2টি বিভক্ত হয়, যার প্রত্যেকটি বলা হয় ক্রোমাটিড। কিন্তু এটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মনে হয় যে কোনো কিছু ভাগ হয়নি, 4টা রূপান্তরিত হয়নি, ওই এরকমই আছে। অণুবীক্ষণ যন্ত্রে মনে হয় যে এরকম আছে, কিন্তু বাস্তবিক ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় যে 4টা বাহু তৈরি হয়ে গেছে। প্রোমেটাফেজ। দেখো আমি যদি বলি ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে কি? যে কোষটা রূপান্তরিত হতে পারে, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামের আগের দশার নাম কি? প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রো বলতে কি বোঝায়? তার আগের দশাকে বোঝায়। দেখো মেটাফেজের আগের দশার নাম কি? প্রোমেটাফেজ। মেটাফেজ মানে কি? মধ্য। ফেজ মানে কি? দশা। দেখো এখানে সেই অর্থটা ভেঙে দেওয়া আছে। দেখো এটা একটা স্বল্পস্থায়ী পর্যায়, কারণ এই পর্যায়ে ওই যেহেতু তার বোনকে মেরেছে, তাহলে বোন হচ্ছে বিএফ এর হাত ধরে পালাই যাবে। ফলে এই স্বল্পস্থায়ী একটা ডিসিশন নেয় নাই বোন, যে আমি এই ঘরে আর থাকবো না, ভাইয়ের সাথে থাকবো না, আমি আমার প্রেমিকার কাছে থাকবো। দেখো এই কারণে কিছু বন্ধু তৈরি হয়। এই বন্ধুগুলি কোষ বিভাজনে সহায়তা করে। দেখো একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 দিকে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। এবার স্পিন্ডল যন্ত্র কি আর স্পিন্ডল ফাইবার কি? দেখো একটা কোষের ভিতরে অনেকগুলো চিকন চিকন মাইক্রোটিউবুল এইভাবে বিন্যস্ত হয়, যার প্রত্যেকটিকে বলবো ওই স্পিন্ডল ফাইবার বা মাইক্রোটিউবিউল। আর অনেকগুলো মাইক্রোটিউবিউল মিলে যে একটা বীজের আকৃতি ধারণ করলো বা মাকো আকৃতি ধারণ করলো, এই মাকো আকৃতির যে টোটাল অংশটা, এই অংশটাকে বললো স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস। এটার নাম কেন স্পিন্ডল, তার ব্যাখ্যা এখনই দেব। দেখো এইবার স্পিন মানে কি? স্পিন মানে হচ্ছে ঘূর্ণন। তার মানে এ পাখার মতো এরকম করে ঘুরে। কি ঘুরে জানো? ক্রোমোজোম ঘুরে। একটা ক্রোমোজোম দেখতে কেমন? মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, 2 সাইডে 2টা করে বাহু থাকে, একটা ক্রোমোজোম। তো স্পিন্ডল ফাইবার গুলো কিন্তু এরকম করে অবস্থান করে, তাই না? এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। এই যে অসংখ্য এরকম করে স্পিন্ডল ফাইবার গুলো ছিল না, তার থেকে মাত্র একটা ফাইবারকে নিয়ে আমি কল্পনা করছি, যার গায়ে ক্রোমোজোম গুলো এভাবে লেগে থাকে। তো ক্রোমোজোম গুলো যখন 2 মেরুতে ক্রোমাটিড 2 ভাগ হয়ে যায়, ধরো এই ক্রোমাটিডটা, এই 1 নম্বর ক্রোমাটিডটা অপর সাইডে চলে যায়, আর যে বাকি যে ক্রোমাটিডটা এটা এই সাইডে চলে যায়। তাহলে এই 1 নম্বর ক্রোমোজোম যখন এক মেরুতে যায়, তখন ওটা এরকম ঘুরতে ঘুরতে ফ্যানের মতো ঘুরতে 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 অপর মেরুতে গিয়ে অবস্থান নেয়। আর এই ধরনের ক্রোমাটিড প্রান্তটা ঘুরতে 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 এই প্রান্তে অবস্থান নেয়। যেহেতু এটা ঘুরতে 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 চলে যায় ক্রোমোজোমটা, ক্রোমোজোমের ক্রোমাটিড প্রান্তটা, এই কারণে এটার নাম স্পিন্ডল ফাইবার বলা হয়। কারণ এই ফাইবারের ভিতর দিয়ে যখন যায় তখন ক্রোমোজোমটা ঘুরতে ঘুরতে যায়। তাই এই ধরনের, তাহলে কোষ বিভাজন হইতে গেলে, ক্রোমোজোম তাই ভাগ হইতে গেলে কিন্তু মাঝখানে অসংখ্য ফাইবার লাগে, তাই না? এই ফাইবারকে কি বলবো আমরা? স্পিন্ডল ফাইবার। তাহলে এই ফাইবার গুলো কারা হিসেবে কাজ করে? বন্ধুরা, মানে বন্ধুরা ও কোষ বিভাজন করতে সহায়তা করছে বা পালাতে সহায়তা করতেছে। বুঝা গেছে? এইবার দেখো এখানে যে নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায় প্রোফেজ দশায়, তার মানে ভাই যেহেতু মেরেছে তাই বোনের
প্রতি রাগ করে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে নিজেই, যে বোনের প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই। বুঝা গেছে? তাহলে এই পর্যায়ে শেষের দিকে স্পিন্ডল যন্ত্রের আঘাতে নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্ত হয়ে থাকে। কোন আঘাতে? ওই যে বোন পালালো না বন্ধুদের সহায়তায়, এই আঘাতে পুরোপুরি নিউক্লিয়ার এনভেলাপ আর থাকে না। এনভেলাপ মানে কি? নিউক্লিয়াসের যে চারি সাইডে যে পর্দা আছে সেই পর্দা একেবারে বিলুপ্ত ঘটে যায়। দেখো এই পর্যায়ে নিউক্লিওলাসও সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস কি? ওই ভাই, কারণ ভাই মনে দুঃখ পেয়েছে। দেখো স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এখন না এটার নাম ইকুয়েটর কেন? দেখো এই যে স্পিন্ডল ফাইবারের যে মিডিল অংশ, এই মিডিল অংশকে বলবো আমরা ইকুয়েটর। ইকুয়েটর শব্দটি এসেছে ইকুয়াল থেকে। ইকুয়াল মানে কি? সমান। কারণ কি? কারণ ধরো আমরা একটা কোষ, সেই কোষের এই যে মিডিল এলাকাকে বলবো বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। দেখো 1 নম্বর হচ্ছে বিষুবীয় অঞ্চল, 2 নম্বর কি? নিরক্ষীয় অঞ্চল, 3 নম্বর কি? একে বলে ইকুয়েটরও বলা হয়। 3 রকম নাম আছে কিন্তু। এখন যদি বলা হয় বিষুবীয় অঞ্চল কাকে বলে, তুমি বলবা যে এইটা একটা মেরু, এইখানে একটা মেরু, তাহলে 2 মেরু থেকে সমান দূরত্বে, দেখো এই মেরু থেকে সমান দূরত্বে অবস্থানকারী যে এলাকাটা সেটার নাম বিষুবীয় অঞ্চল। দেখো এখান থেকে যদি এইটা যদি x মিটার হয়, তাহলে এখান থেকে এটা হবে x মিটার। এই কারণে তাই বলছে 2 মেরু থেকে সমান দূরত্বের, 2 মেরুর মধ্যবর্তী সমান দূরত্বের এলাকাকে বলবো আমরা কি? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের তন্তুর সাথে সংযুক্ত হয়। এ সময় ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোজোমের নৃত্য বলা হয়। এখন দেখো এখানে কিন্তু অসংখ্য মাইক্রোটিউবুল আছে, তাই না? দেখো এই টিউবুলের সাথে কোনো ক্রোমোজোম লাগেনি, কিন্তু এখানে দেখো এই স্পিন্ডল ফাইবারের গায়ে ক্রোমোজোম এইভাবে লেগে আছে। তাহলে যে সকল স্পিন্ডল ফাইবারের গায়ে ক্রোমোজোম লাগছে সেই তন্তুগুলোকে বলবো আমরা ট্রাকশন ফাইবার। ট্রাকশন কেন? অ্যাট্রাকশন থেকে এসেছে ট্রাকশন ফাইবার। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল ফাইবারের যে তন্তুর সাথে যুক্ত হয়েছে সেই তন্তুটাকেই কেবল আমরা বলবো স্পিন্ডল ফাইবার। অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য স্পিন্ডল ফাইবার আছে। যে সকল স্পিন্ডল ফাইবারের গায়ে ক্রোমোজোমটা সংযুক্ত হয়েছে সেই সকল স্পিন্ডল ফাইবারকে আমরা বলবো ট্রাকশন ফাইবার। তাহলে এইটাকে আমরা কখনোই ট্রাকশন ফাইবার বলতে পারবো না, কিন্তু আমরা এইটাকে ট্রাকশন ফাইবার বলতে পারবো। কারণ কি? কারণ ওর গায়ে লেগে আছে। এটা হয়ে গেল। তাহলে ট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন থেকে এসেছে, অর্থাৎ যে সকল স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমকে আকর্ষণ করে সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হবে। দেখো প্রাণীকোষে এই 2 মেরুতে সেন্ট্রিওল অবস্থান নেয়, নিয়ে ওই অ্যাস্টার রশ্মি বিকৃত করে, মানে অ্যাস্টার রশ্মি ছড়ায় দেয়, দিয়ে কোষ বিভাজনটা সহায়তা করে, কোষ বিভাজনটা 2 ভাগে ভাগ হতে সহায়তা করে। এবং স্পিন্ডল ফাইবার, তো এই হচ্ছে একটা স্পিন্ডল ফাইবার যার গায়ে ক্রোমোজোমটা এইভাবে লেগে আছে সেন্ট্রোমিয়ার দ্বারা। তো এই সেন্ট্রোমিয়ারের পাশে একটা কাইনেটোকোর প্রোটিন থাকে। কাইনে মানে কি? গতি, কাইনেটিক এনার্জি থেকে এসেছে বা বিভাজন। তার মানে এখানে একটা প্রোটিন থাকে যেটার নাম কাইনেটোকোর প্রোটিন। কাইনেটোকোর নামক একটা স্থান আছে, সেইখানে একটা প্রোটিন থাকে যেটার নাম মোটর প্রোটিন। মোটর মানে কি? কোনো কিছুকে ঘূর্ণন দান করে, অর্থাৎ এই ক্রোমোজোমটা যখন যায় তখন এরকম করে ঘুরতে 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 2 মেরুতে চলে যায় পাখার মতো, তাই এটার নাম মোটর। কাইনে কেন? কাইনেটোকোর প্রোটিনও বলা হয় এটাকে। দেখো এই কথাটা এখানে বলা হয়েছে যে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে সংযুক্ত। তাহলে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিন ধারণ করে। বুঝছো? এখন 2 সাইডে যে পাখার মতো চলতে 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 2 মেরুতে অবস্থান নেয়, এটার জন্য কিন্তু একটা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা কোথায় পায়? এই যে কাইনেটোকোর মোটর প্রোটিন, সেই মোটর প্রোটিনটা এটিপি গঠন হয়েছিল না,
এটিপি কোথায় ঘটিত হয়েছিল? ওই যে জি1 দশায়, গ্যাপ অন, সেই দশায় যে এটিপি সেটা ভেঙে পুনরায় এটিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করে। এখানে যে পি আই লেখা না, আইতে ইনঅর্গানিক, পিতে ফসফেট, তার মানে অজৈব ফসফেট তৈরি করে। তাহলে এই এটিপি ভাঙলেই কিন্তু শক্তি পাওয়া যায়, সেই শক্তি দিয়ে ওই ফ্যানের মতো পাকাকৃতি দুই সাইডে ক্রোমোজোম দ্বারা ভাগ হয়ে গেল। বুঝছো? তাহলে সব পড়া শেষ। এখন মেটাফেজ। মেটাফেজ দশাটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, সেটা হচ্ছে সর্বাধিক খাটো মোটা স্পষ্ট দেখায় ক্রোমোজোমগুলো কোথায়? উত্তর হবে মেটাফেজ। মেটা মানে কি? মধ্য। তাহলে মধ্য দশা। 5টা দশার ভিতরে যে মাঝখানের দশাটা কি? মেটাফেজ না? তাই এটার নাম মাঝখানের দশাকে বলবো আমরা মেটা দশা বা মধ্য দশা। এখন আরেকটা এমসিকিউ আসে তোমাদের ভাইভা পরীক্ষায়, প্র্যাকটিক্যালে, যে মাঝখানে ক্রোমোজোমগুলো যখন অবস্থান করে, এই চিত্রখান দেখে বলবে যে বলো তো এটা কোন দশা? তুমি বলবা এটা মেটাফেজ দশা। তুমি কিভাবে বুঝবা? দেখো যে ক্রোমোজোমগুলো মাঝখানে অবস্থান করতেছে, মানে বিষুবীয় অঞ্চল অবস্থান করতেছে। তাই এখানে একটা কথা আছে, দেখো, বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চলে কোষ বিভাজনের সময় মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়। আর এই বিন্যস্ত হওয়ার নাম কি? মেটাকাইনেসিস। মেটা মানে কি? মধ্য। কাইনে মানে কি? বিভাজন বা বিন্যস্ত হওয়া। সিস মানে কি? প্রক্রিয়া। তাহলে ক্রোমোজোমগুলো যখন মাঝখানে বিন্যস্ত বা মাঝখানে অবস্থান করতেছে, সেই দশা, সেই রকম দশাকে কি বলবো? মেটাকাইনেসিস প্রক্রিয়া। এখন ক্রোমোজোম গুলো খাটো মোটা হওয়াকে বলা হয় কন্ডেনসেশন। কন্ডেন্স মানে কি? ঘন। তোমরা সার্চ দিয়ে দেখবা কন্ডেন্স মানে কি? ঘন। তাহলে সেখান থেকে সে সেশন মানে এটা কন্ডেনসেশন একটা কি? প্রক্রিয়া। কি হওয়ার প্রক্রিয়া? খাটো মোটা হওয়ার প্রক্রিয়া। কে খাটো মোটা হবে? ক্রোমোজোম। কিভাবে হয় চলো একটু দেখে আসি। দেখো, ডিএনএ কিন্তু রেপ্লিকেশন হয়। ডিএনএ মানে কি? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমটা ছিল একটা, সেটা রেপ্লিকেশন হয়েছে, হয়ে কয়টা তৈরি হবে? রেপ্লিকেশন হয়ে 2টা তৈরি হবে। দেখো, রেপ্লিকেশনে কয়টা? 2টা তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা বাহু, 2 নম্বর বাহু, 3 নম্বর বাহু, 4 নম্বর বাহু। 1 নম্বর বাহুটা এরকম করতে 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 পেঁচায়, আর এই সেন্ট্রোমিয়ার। এই যে 2 নম্বর বাহু, 2 নম্বর বাহু এরকম করে পেঁচায়। 3 নম্বর বাহু এরকম করে করে পেঁচায়। 4 নম্বর বাহু এরকম করে করে পেঁচায়। তাহলে এটা এক্স আকৃতির দেহ তৈরি করলো না? তাহলে এইটাকে বলবো না ক্রোমোজোম। তাহলে এটা কিন্তু দেখো পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছে। তাহলে পেঁচানো ইংলিশ কি? কয়েলিং না? কয়েলিং মানে কি? পেঁচানো। তাহলে ক্রোমোজোম গুলো দেখো পেঁচিয়ে পেঁচিয়ে খাটো মোটা হবে। যত পেঁচাবা তত কিন্তু খাটো হবে। তুমি একটা দড়িকে যত পাক দেবা, পাক দিয়ে ঘোরাবা, তত কিন্তু সে খাটো হবে, মোটা হবে, কাছাকাছি চলে আসবে, তাই না? সেটাকে বলবো কন্ডেনসেশন। কন্ডেন্স মানে কি? কয়েলিং বা পেঁচানো বা ঘন তৈরি হওয়া। এই প্রক্রিয়াকে তো বলা হয় যে সুপার কয়েলিং, মানে যত পেঁচাবে তত সেটা সুপার কয়েলিং পরিণত হবে। মনে থাকবে? তাহলে সুপার কয়েলিং কি? যদি আরো মাত্রায় হয়, মানে আরো মাত্রায় পেঁচিয়ে যায়। দেখো, সে একেবারে পালাই গেছে, তাহলে নিউক্লিয়াস একেবারে বিলুপ্ত ঘটে থাকবে। সম্পূর্ণ বিলুপ্ত ঘটে কোথায়? মেটাফেজ দশায়। আর নিউক্লিয়াস দেখো ঘটতে থাকে। এই মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা কিন্তু অনেক কনফিউজিং একটা কোশ্চেন, যে নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোথায়? মেটাফেজ। আর ঘটে কোথায়? প্রোমেটাফেজ। সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কিন্তু নিউক্লিয়াস এই দশায়, খেয়াল থাকে যেন। এবার দেখো, মেটাফেজ দশায় যখন যায় তখন প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে যায়। যে আলাদা হয়ে যাবে সেই কি গতির দশা প্রাপ্ত হবে না? অ্যানাফেজ দশায় চলে যাবে। অ্যানা মানে কি? গতি। ফেজ মানে কি? দশা। দেখো, কিছু কিছু ওয়ার্ড মিনিং ভেঙে দেওয়া আছে আর কিছু কিছু নেই। যদি সবগুলো ওয়ার্ড মিনিং এভাবে ভেঙে দেওয়া থাকতো, তোমাদের কাছে বায়োলজি একদম মানে ফানি বিষয় লাগতো, যে সব তো সহজ, যা বলছে মুখ দিয়ে তাই তো হচ্ছে। কঠিন ওয়ার্ড মিনিং মানে এই এই সব, বুঝছো? তাহলে সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ দশা শুরু হয়ে যায়। দেখো, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে থাকে। তবে এখানে একটা কথা বাদ গেছে, যে ক্রোমোজোমের নৃত্য কাকে বলে। দেখো,
ক্রোমোজোমগুলো যখন স্পিন্ডল ফাইবারের সাথে লেগে যায় তখন এক ধরনের সংকোচন প্রসারণ হয় বা ড্যান্স দেয় বা আন্দোলন হয়, দুলতে থাকে। তো এই ধরনের নাচকে বলবো আমরা ক্রোমোজোমীয় নৃত্য। কোন দশায় ঘটে? প্রোমেটাফেজ দশায় ঘটে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার এই ক্লাসটা পুনরায় আবার নিতে হচ্ছে কারণ ওই সময় সাউন্ড রেকর্ড হয়নি, একা একা নিচ্ছে আবার। এইবার দেখো অ্যানাফেজ দশায় যাওয়ার, অ্যানাফেজ দশা মানে কি গতির দশা, তাহলে এই হচ্ছে স্পিন্ডল ফাইবার ক্রোমোজোম দ্বয় এই তার একটা দুইটা ক্রোমাটিড থাকে। তো একটা ক্রোমাটিডের অংশ এই সাইড বরাবর যাবে, এই সাইড বরাবর যাবে, দুই মেরুমুখী চলন ঘটবে। তো আমি একটু ভালো করে আঁকাই জিনিসটা। তো এই হচ্ছে স্পিন্ডল ফাইবার। এখানে দেখো, এখানে এই একটা বাহু এই দিক বরাবর যাবে আর একটা বাহু এই দিক বরাবর চলে যাবে। তো যাওয়ার সময় ক্রোমাটিড তো চলে যায় না, ক্রোমাটিড তো চলে যাবে এইভাবে দুই প্রান্তে। তো যাওয়ার সময় এগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে, VLJI। কোন কোন আকৃতি? VLJI। দেখো VLJI ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে যখন সে, ক্রোমোজোম না কিন্তু ক্রোমাটিডগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে, ক্রোমোজোম না। দেখো এখানে সব সেন্ট্রোমিয়ার থাকে, এখানে একটা করে। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এই ক্রোমাটিডকে কয়েক ভাগে ভাগ করা, 4 ভাগে। কি কি? দেখো, এটার নাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মেটা মানে কি মধ্য, সেন্ট্রিক মানে কি সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারটা যখন মধ্য থাকবে ক্রোমাটিডের, দেখো এই একটা ক্রোমাটিড যার মধ্যে অবস্থান করতেছে কি সেন্ট্রোমিয়ার। তাহলে যদি এই গতি, যখন এটাকে তুমি ধরো ছুঁড়ে মেরে দিলে তখন কিন্তু সে এরকম হয়ে যাবে, এই দুই বাহুগুলো বেঁকে যাবে, বেঁকে গিয়ে ভি আকৃতি ধারণ করবে যদি মাঝখানে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। এখন যেহেতু মাঝখানে আছে সেন্ট্রোমিয়ার, তাই এটার নাম মেটাসেন্ট্রিক। মেটা মানে কি মধ্য, তাহলে সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকবে? মধ্যখানে থাকবে, তাহলে ভি আকৃতি ধারণ করা সম্ভব। পরীক্ষা আসে মেটাসেন্ট্রিকের আকৃতি কেমন, উত্তর হবে ভি। কেন ভি? এটা কিন্তু তুমি মুখস্থ করোনি, এটা কিন্তু ছেলে মেয়ে মুখস্থ করে। দেখো মাঝখানে সেন্ট্রোমিয়ার বলে এটার নাম ভি আকৃতি। এবার সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের নিচের পদ কি বলা হয়? সাব। সাব মানে কি নিচে, সাব মানে কি নিচে। আর সেন্ট্রিক মানে কি? সেন্ট্রিক মানে, সেন্ট্রিক মানে সেন্টার, সেন্টার থেকে এসেছে, যেটা মাঝখানে থাকে। তো সেন্ট্রোমিয়ারটা তো মাঝখানে থাকে, তাহলে সেন্ট্রিক মানে কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ারটা একটু নিচে থাকবে মাঝখান থেকে। তাহলে আগে আকৃতি কেমন ছিল? ভি আকৃতির। তাহলে সেন্ট্রোমিয়ারটা মাঝখানে না থেকে একটু উপরের দিকে থাকবে, ফলে এই ক্রোমাটিডটা এরকম আকৃতি দেখাবে। মানে মাঝখানে এইটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা সেন্ট্রোমিয়ারটা এসে গেছে এইখানে, তাহলে সেটা এল আকৃতির দেখাবে না। এইবার দেখো অ্যাক্রোসেন্ট্রিক। আমরা যে শুক্রাণু পড়ি না, ছেলেদের যে শুক্রাণু আছে না, শুক্রাণুটা কিন্তু এরকম। শুক্রাণুর এই মাথার এলাকাকে বলবো আমরা অ্যাক্রোসোম, ACROSOM, অ্যাক্রোসোম। কারণ এটা মাথার এলাকা, মাথা মানে কি হেড, তাহলে অ্যাক্রো মানে কি হেড, তাহলে হেড এলাকাকে বলবো আমরা অ্যাক্রো। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক বলছে যে সেন্ট্রিক বা সেন্ট্রোমিয়ারটা থাকবে মাথায়। চলো একটু, শুক্রাণুর সামনের অংশ যেহেতু অ্যাক্রোসোম বা হেড, তাহলে এই হচ্ছে সেই ক্রোমাটিড যার মাথার এলাকায় এরকম জায়গায় একদম প্রান্তের এলাকায় সেন্ট্রোমিয়ারটা থাকবে। তাহলে সেটা আকৃতি কেমন দেখাবে? যে আকৃতির না, কারণ এটা ভাঁজ হয়ে যাবে যখন গতিপ্রাপ্ত হবে, তাহলে যে আকৃতি দেখাবে। তাহলে কিন্তু এগুলো মুখস্থ করে না, জানো, জাস্ট ভাববা, ওয়ার্ড মিনিংটা ভেঙে ফেলবা, দেখবা পরবর্তী তুমি অটোমেটিক্যালি বুঝতে পারছো যে কার আকার কেমন। টেলোসেন্ট্রিক। টেল মানে কি লেজ, শেয়ালের কি লেজকে কি বলা হয়? টেল। তাহলে টেলোফেজ মানে কি শেষ বা প্রান্ত, টেলোফেজ প্রান্ত। টেল মানে, ফেজ মানে কি দশা। ওই টেলোসেন্ট্রিক, তাহলে সেন্ট্রোমিয়ারটা একদম মাথায় থাকবে, একেবারে চূড়ান্ত পর্যায়ে। এই যে ক্রোমাটিড একদম এই প্রান্তে থাকবে। তাহলে এটা আকৃতি আয়ের মতন না?
তাহলে এক টেলোসেন্ট্রিকটা কেমন আয় আকৃতি দেখাবে। আশা করি বোঝা গেছে এদের ভিতরে কেন এরকম আকৃতি হয়। এবার আসা যাক টেলোফেজ। টেল মানে কি শেষ বা প্রান্তের দশা, মানে একেবারে লাস্ট স্টেপটা। অ্যানাফেজ দুই দশে দেখো ক্রোমোজোম গুলো দুই প্রান্তের দিকে ছুটে যাচ্ছে অ্যানাফেজ দশায়। আর টেলোফেজ দশায় দেখো দুই প্রান্তে ওইগুলো পুনরায় এই ক্রোমোজোম গুলো একত্রিত হয়ে আলাদা একটা নিউক্লিয়াস গঠন করেছে দুই পাশে। কিন্তু সাইটোপ্লাজম কিন্তু এখনো ভাগ হয়নি। টেলোফেজ কিন্তু অলরেডি দুই প্রান্তে ক্রোমোজোম গুলো চলে গেছে, তাই না? দুই প্রান্তে ক্রোমোজোম গিয়ে আলাদা আলাদা দুইটা মানে নিউক্লিয়াস তৈরি করে ফেলাইছে, কিন্তু কোনো সাইটোপ্লাজমের কিন্তু বিভাজন ঘটেনি। তাহলে টেলোফেজ দশায় দেখো প্রোফেজ দশায় যা যা ঘটছিল ঠিক তার উল্টো দশাগুলো এখানে ঘটবে। দেখো এখানে ভাই গালে চড় মেরেছিল, তাই সে কান্না করছিল, তাহলে জল বিয়োজন হয়েছিল, এখানে দেখো জল যোজন হবে, দেখো হাইড্রেশন হবে বা ক্রমাগত আবার জল যোজন ঘটবে। আগে ওইখানে কি নিজেকে গুটিয়ে নিয়ে ঘরের ভিতর কান্না করেছিল, আর এখানে দেখো নিজেকে প্রসারিত করছে। ওইখানে দেখো গালের দাগগুলো মোটা হয়েছিল, এখানে দেখো ক্রমশ সরু এবং লম্বা হতে থাকবে, এবং ওই সময় ক্রোমোজোমগুলো স্পষ্ট হতে থাকছিল। দেখো ক্রোমোজোমগুলো এখানে অস্পষ্ট হবে, মানে ক্রোমোজোমগুলো আর এক্স আকৃতি ধারণ করবে না, ওগুলো সব ফাইবার আকৃতি ধারণ করবে, চিকন চিকন ফাইবার আকৃতি ধারণ করবে এবং অস্পষ্ট হবে ক্রোমোজোমগুলো, এরকম আকৃতি ধারণ করবে এক্স আকৃতি থেকে। দেখো এখানে অস্পষ্ট হতে থাকছে না ক্রোমোজোমগুলো। আর প্রোফেজ দশায় দেখো, চলো দেখো এখানে এখানে দেখো স্পষ্ট হতে থাকে, দেখো ক্রোমোজোমগুলো এই যে স্পষ্ট। তাহলে সম্পূর্ণ উল্টো দশাটা কোথায়? টেলোফেজ। কঠিন না, কঠিন না, মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে বুঝে পড়বা। হ্যাঁ, তাহলে দেখো নিউক্লিয়াস অপরত ক্রোমোজোম বলতে বাচ্চা ক্রোমোজোম বা নতুন নতুন ক্রোমোজোম দুই মেরুতে গিয়ে অবস্থান করলো, জল যোজন ঘটলো, ক্রমশ সরু লম্বা হতে থাকলো। আর নিউক্লিয়াসের দুই শেষের দুই দিকে ক্রোমোজোমগুলো চারিদিকে নিউক্লিয়াস তৈরি হলো। আর ওইখানে কি নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটছিল, এখানে কি নিউক্লিয়ার এনভেলপ গঠন হচ্ছে। এনভেলপ মানে কি পর্দা, নতুন করে আবার নিউক্লিওলাস ওখানে বিলুপ্ত হচ্ছিল, এখানে সৃষ্টি হচ্ছে। মানে স্পিন্ডেল ফাইবার গুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। মানে বন্ধুরা একবার যদি এদের ভাগ করে বিয়ে সম্পন্ন করে দিছে, তাই না, দুই বন্ধুরা, তাহলে বন্ধুর থাকার আর দরকার আছে না, তাই বলছে স্পিন্ডেল ফাইবার গুলো বিলুপ্ত হয়ে গেল। সাইটোকাইনেসিস দেখো, সাইটো মানে কি সাইটোপ্লাজম, আর কাইনে মানে কি বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন কি বলা হয়? সাইটোকাইনেসিস। তাহলে টেলোফেজ পর্যায়ে শেষেই কি হয়? সাইটোকাইনেসিস শুরু হয়ে যাবে। এখন এখানে দেখো যে উদ্ভিদ কোষের স্পিন্ডেল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রমশ স্পর্শ প্রাচীর গঠন হয়। মানে দেখো সাইটোকাইনেসিস হওয়ার জন্য এখানে একটা প্রাচীর সৃষ্টি করতে হয়েছে, তাই না? সেই প্রাচীরটা হয় উদ্ভিদ দেহে। কি কি নিয়ে এই প্রাচীরটা গঠন হয়? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্রাগমোপ্লাস্টের ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল মিলে। তাহলে এন্ডোপ্লাজমিক কি জিনিস? নিউক্লিয়াসের চারি সাইডে দেখবা এরকম আকৃতি নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ওইখান থেকে আসে ভেসিকল, ভেসিকল মানে ক্ষুদ্র ক্ষুদ্র থলে আসে। সেই থলেগুলো মিলিত হয়ে কি তৈরি করে? কোষ প্রাচীর তৈরি করে। কোষ প্রাচীর তৈরি করে। ফ্রাগমো মানে শব্দ ফ্রাগমো প্রাস্ট কি বোঝায়? ফ্রাগমো শব্দটি এসেছে ফ্রাকশন থেকে। ফ্রাকশন, ফ্রাকশন মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, প্লাস্ট মানে কি বস্তু, অর্থাৎ এই ভেসিকলগুলো এক একটা বস্তু হিসেবে কল্পনা করা হয়েছে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে, কোষ প্রাচীর গঠন করে। দেখো বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ফ্রাগমোজোম এসে জমা হয়ে কোষ ঝিল্লি তৈরি করে। তাহলে কোষ প্লেট বা কোষ প্রাচীর তৈরি করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্রাগমোপ্লাস্ট, ভেসিকল। আর কোষ ঝিল্লি তৈরি করে দেখো লাইসোজোমের আকৃতির মতো ফ্রাগমোজোম। সোম মানে কি দেহ, আর ফ্রাগমো মানে কি খণ্ডাংশ খণ্ডাংশ ক্ষুদ্র ক্ষুদ্র দেহ আসে। কার মতো দেখতে? লাইসোজোমের দেখতে, লাইসোজোমের মতো দেখতে। লাইসোজোম কেমন? গোল আকৃতি। ওইগুলো দিয়ে কি তৈরি হয়? প্লাজমা লেমা তৈরি হয় বা প্লাজমা ঝিল্লি তৈরি হয়। এরা কোষ প্লেট সৃষ্টিতে সহায়তা করে। কোষ প্লেটের উপর কি কি জমা হয় দেখো, সেলুলোজ, হেমিসেলুলোজ। এখন এটার নাম কেন হেমিসেলুলোজ? হেমি মানে অর্ধ, সেলুলোজ থেকে কত পার্সেন্ট কোষ প্রাচীরে? 40%। আর হেমিসেলুলোজ কত পার্সেন্ট? 20%। যেহেতু 40-এর অর্ধেক হচ্ছে 20%, তাই এটার নাম হেমি রাখা হয়েছে। হেমি মানে কি অর্ধ। হেমি শব্দের অর্থ কি? হাফ বা অর্ধ। এইস্তে হাফ, এইস্তে হেমি।
তাহলে পরবর্তীতে এই কোষ মানে কোষ প্লেট বরাবর ভাগ হয়ে দুই দিকে বিভক্ত হয়ে দুইটা আলাদা আলাদা নতুন নতুন কোষ তৈরি করবে। এখন প্রাণী কোষে কি করে জানো? প্রাণী কোষে এই যে কোষটা না, এই কোষের দুই প্রান্তর এরকম খাঁজ তৈরি করে। ধরো তোমার হচ্ছে কোমরে বেল্ট পরিছো, তাহলে বেল্টটা যত জোরে পড়বা তোমার কোমরটা কিন্তু তত চিকন হয়ে যাবে, তাই না? আস্তে আস্তে কিন্তু তোমার কোমর কেটে গিয়ে দুইটা আলাদা দেহ তৈরি হবে। ঠিক তেমনি প্রাণী কোষে এই দুই প্রান্ত থেকে ভিতরের দিকে খাঁজ সৃষ্টি হয় বা গর্তের মতো সৃষ্টি হয়। দেখো সেই কথাটা এখানে বলছে যে প্রাণী কোষের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বরাবর কোষঝিলি গর্তের ন্যায় ভেতরের দিকে ঢুকে যায়। দেখো তো দুই প্রান্তে ভেতরের দিকে ঢুকে গেছে কিনা। সব দিক দিয়ে গভীর হয়ে একত্রে মিলিত হয়, মানে এমন ভাবে বেল্ট পরিছে মানে একে দুই ভাবে কোমরটা মিলে গেছে, কোষ দুটি আলাদাভাবে বিভক্ত হয়ে যায়। এখন এই যে দুই সাইড দিকে এই যে এই দুই পাশ দিয়ে যে যে চাপটা দিছে, দুই ধরনের প্রোটিন চাপ দিছে, এটার নাম অ্যাক্টিন, এটার নাম মায়োসিন। অ্যাক্টিন মানে কি জানো? ফাইবার। অ্যাক্টিন মানে ওই যে অ্যাক্টিন অফ টেরিজি, টেরিজি মানে কি? ডানা। ওই অ্যাক্টিন থেকে এসেছে। অ্যাক্টিন এবং মায়োসিন এই দুই ধরনের প্রোটিন কি করেছে? খাস সৃষ্টিতে অংশগ্রহণ করেছে। পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। অ্যাক্টিন এবং মায়োসিন, মায়ো মানে কি? মাংস। শেষে একটা ইন আছে দেখো, তাহলে এই প্রোটিনটা একটা হরমোন হিসেবে কাজ করে। আমি বলছিলাম না যত যোগের শেষে ইন পাবা সব কি হরমোন না? এটা আবার প্রোটিন কিন্তু। তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন এই খাস সৃষ্টিতে অংশগ্রহণ করে। এই পর্যন্ত। আর এইখান থেকে এই পর্যন্ত পড়াবো, বুঝছো? সাইটোকাইনেসিসের এই পর্যন্ত। আর বাকিগুলো এবার দিন পড়াবান। কষ্ট হয়ে গেছে আপনার। আর মায়ো মানে কি? মাংস। আর সিন মানে কি? তাহলে এটা মাংস হলো ফাইবার গুলো এই খাস সৃষ্টিতে সহায়তা করে। অর্থাৎ এই বেল্ট যেরকম চাপ দিয়ে তোমার কোমরটা কেটে দিছে না, এই মায়োসিন আর এই অ্যাক্টিন রশ্মি, অ্যাক্টিন মানে এখানে লিখে নেবা যে রুই মাছের ডানায় দেখবে এরকম চিকন 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 রশ্মি থাকে, ওই রশ্মিগুলোর সাথে কল্পনা করা হয়েছে অ্যাক্টিন। তাহলে এই দুই ধরনের প্রোটিন কি করে? ওই বেল্ট আকৃতির ভূমিকা রাখে, যেটা তোমার কোমরকে কেটে দেয়, ওরা এরকম খাস সৃষ্টিতে অবদান রাখে। তাহলে সবাই ভালো থাকবা, আর কেমন হয়েছে জানাবা, আর তোমার ফ্রেন্ডদেরকে বলবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।